1 2 3 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি গুচ্ছের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। এই ভিডিওর মাধ্যমে তোমরা গুচ্ছের ভর্তি প্রক্রিয়া A to Z সবকিছু জানতে পারবা। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমি বিস্তারিত বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কোনো অংশ ভিডিওতে মিস দিবা না। চলো আমরা শুরু করি। গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটা শুরু হয় কখন? যখন গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে রেজাল্ট দেয়। রেজাল্ট দেওয়ার পর থেকে মূলত গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়। তো গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার প্রথম যে ধাপটা সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি চয়েস। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে আবার সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি চয়েস কেন দিতে হচ্ছে? ইউনিভার্সিটি চয়েসটা মূলত দিতে হচ্ছে কারণ গুচ্ছ হচ্ছে 19টা বিশ্ববিদ্যালয় একসাথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই 19টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক সেটা হচ্ছে জানার জন্য, সেটা ওদেরকে জানানোর জন্য তোমাকে ইউনিভার্সিটি চয়েসটা দিতে হবে। এখন এই যে সাবজেক্ট এন্ড ইউনিভার্সিটি চয়েস, এই যে প্রথম ধাপটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। কারণ এই ধাপে তুমি যদি ভুল করো তাহলে কিন্তু গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে তুমি বাতিল হয়ে যেতে পারো। এবং তুমি তোমার যথেষ্ট র্যাঙ্কিং থাকার পরেও, অর্থাৎ তোমার মেরিট লিস্টে তোমার র্যাঙ্কিং থাকার পরেও তুমি কিন্তু গুচ্ছ যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, এই 19টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগটা হারাবে। এখন এই সাবজেক্ট এন্ড ইউনিভার্সিটি চয়েস নিয়ে আমি কিছু কথা বলবো, সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। যখন তোমাদের গুচ্ছের রেজাল্ট দেয় তখন কিন্তু তোমাদের ওখানে মেরিট লিস্ট দিয়েছে। তোমাদের কি দিয়ে? মেরিট লিস্ট। ওই মেরিট লিস্টে তোমাদের একটা পজিশন দেওয়া থাকে। ওই পজিশন অনুসারে তোমাকে মূলত ইউনিভার্সিটি চয়েসটা দিতে হবে। এখন তোমার মেরিট লিস্টে পজিশন আছে 2000-এর পরে, কিন্তু তুমি এক ক্যাটাগরি একটা ইউনিভার্সিটিতে চয়েস দিছো, তাহলে কি হবে? তুমি কিন্তু গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবে এবং গুচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। কারণ তোমার যে পজিশন সেই অনুযায়ী তুমি এক ক্যাটাগরি ইউনিভার্সিটিতে সুযোগ পাবে না, কিন্তু তারপরও তুমি এক ক্যাটাগরি একটি ইউনিভার্সিটিতে চয়েস দিয়ে বসে আসো। তাহলে এই ক্ষেত্রে কি হবে? তুমি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবে এবং গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। তো অবশ্যই তোমার যে পজিশন মেরিট লিস্টে, তোমার যে পজিশনটা আছে ওই পজিশন অনুসারে তোমাকে ইউনিভার্সিটি চয়েস করতে হবে, তারপর তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে। এই দুইটা যদি তুমি ঠিকভাবে না করো তাহলে কি হবে? তুমি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবে। এখন ইউনিভার্সিটি চয়েসটা তুমি কিভাবে করবে আমি একটু বলি। গুচ্ছের 3 ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, একটা হচ্ছে সি ক্যাটাগরি। এই 3টা ক্যাটাগরিতে গুচ্ছের ইউনিভার্সিটি আছে। তোমার পজিশন অনুযায়ী তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন ক্যাটাগরি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। এখন সেটা তোমরা কিভাবে বুঝবে? আমি এই ভিডিওর কমেন্টে এবং আমার এই আইডিটা থেকে একটা পোস্ট করে দিব, যেখানে সম্পূর্ণ বিস্তারিত বলা থাকবে যে তোমার পজিশন অনুযায়ী কে কোন ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোতে চয়েস দিবে এবং কোন ক্যাটাগরিতে চয়েস দিলে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। অর্থাৎ বলা যায় যে 90% চান্স থাকবে। এখন ইউনিভার্সিটি চয়েস দেওয়ার পরে তোমাকে একসাথে সাবজেক্ট চয়েসটাও দিতে হবে। আর সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। আমি যদি একটু দেখাই, সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমাকে টপ সাবজেক্ট যেগুলো আছে এগুলোকে উপরে রাখতে হবে, তারপর মিডল সাবজেক্টগুলোকে রাখতে হবে, তারপর লোয়ার সাবজেক্টগুলোকে রাখতে হবে। এভাবে করে তোমার সাবজেক্ট চয়েসটা সাজাতে হবে। কেন এভাবে সাজাতে হবে? তুমি যদি এভাবে না সাজাও তাহলে কি হবে? তোমার যদি মাইগ্রেশনের সুযোগ থাকে এবং মাইগ্রেশনের মাধ্যমে ভালো যে সাবজেক্ট পাওয়ার যে সুযোগটা থাকবে সেটা তুমি হারাবে। আমি একটু বিস্তারিত এটা নিয়ে বলতেছি। ধরো তুমি টপ সাবজেক্টগুলোকে উপরে রাখছো, তারপর মিডল সাবজেক্টগুলোকে মাঝখানে রাখছো, তারপর লোয়ার সাবজেক্টগুলোকে লাস্টে রাখছো। এখন তোমার ফার্স্ট মেরিট বা সেকেন্ড মেরিটে তোমার মিডল সাবজেক্টটা চলে আসছে, মিডলের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আসছে। এখন তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে টপ সাবজেক্টগুলোতে যদি সিট খালি হয় তাহলে তুমি মাইগ্রেশন হয়ে টপ সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। আর মনে রাখবে, মাইগ্রেশন উপরের দিকে হয়, মাইগ্রেশন উপরের দিকে হয়, কখনো নিচে হয় না। এই জিনিসটা একটু মনে রাখবা। মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, নিচের দিকে হয় না। এই জিনিসটা একটু মনে রাখবা। তো মাইগ্রেশন হয়ে
যেহেতু মাইগ্রেশন উপর দিকে হয়, তাহলে মাইগ্রেশনে তুমি টপ সাবজেক্টগুলো পাওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি তুমি টপ সাবজেক্টগুলোকে উপরে, মিডল সাবজেক্টগুলোর মাঝখানে, লোয়ার সাবজেক্টগুলোকে নিচে রাখো। কিন্তু তুমি যদি এভাবে করো যে টপ সাবজেক্টগুলোকে, সরি, মিডল সাবজেক্টগুলোকে উপরে রাখছো বা লোয়ার সাবজেক্টগুলোকে উপরে রাখছো, টপ সাবজেক্টগুলোকে নিচে রাখছো, তুমি যদি এভাবে করো, তাহলে তোমার যদি ফার্স্ট মেরিটে একটা মিডল সাবজেক্ট বা লোয়ার সাবজেক্ট চলে আসে, সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন হয়ে টপ সাবজেক্ট পাওয়ার যে সম্ভাবনাটা থাকবে সেটা তুমি হারাবে। তো অবশ্যই সাবজেক্ট লিস্টটাকে এভাবে একটু সাজাতে হবে। আচ্ছা, এটা হচ্ছে গেল প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে মেরিট লিস্ট। বুঝছে, সর্বোচ্চ 4টা থেকে 5টা মেরিট লিস্ট দিয়ে থাকে, সর্বোচ্চ 4টা থেকে 5টা মেরিট লিস্ট দিয়ে থাকে, অথবা সিট যদি খালি থাকে সেক্ষেত্রে আরো বেশিও দিতে পারে। এখন এই মেরিট লিস্টটা কখন দিবে? যখন তুমি সাবজেক্ট এন্ড ইউনিভার্সিটি চয়েস দিয়ে দিবে, তারপর বুঝছে একটা নির্দিষ্ট সময় পর পর তোমাকে এক একটা মেরিট লিস্ট দিবে। আর মেরিট লিস্টে তুমি যদি ধরো মেরিট লিস্টে ফার্স্ট অথবা সেকেন্ড মেরিট লিস্টে, ধরো তুমি একটা সাবজেক্ট পাইছো, ঠিক আছে, তোমার যে সাবজেক্ট লিস্টটা আছে তার মধ্যে ধরো তুমি 8 নাম্বার সাবজেক্টটা পাইছো। কয় নাম্বার? 8 নাম্বার। এখন তুমি যদি মাইগ্রেশন অন রাখো, তাহলে 8-এর উপরে বাকি যে 7টা সাবজেক্ট আছে, কয়টা? 7টা। 8-এর উপরে তোমার হচ্ছে বাকি 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তুমি যদি মাইগ্রেশনটা অন রাখো। এখন প্রত্যেকটা মেরিট লিস্ট দেওয়ার পর তোমাকে কিন্তু মাইগ্রেশন অন বা অফ করার সুযোগ দিয়ে থাকে। প্রত্যেকটা মেরিট লিস্ট দেওয়ার পর তোমাকে মাইগ্রেশন অন বা অফ করার সুযোগ দিয়ে থাকে। এখন তুমি ধরো ফার্স্ট বা সেকেন্ড মেরিট লিস্টে সাবজেক্ট পাইছো, অথবা থার্ড মেরিট লিস্টে সাবজেক্ট পাইছো, সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অবশ্যই অন রাখবা। কিন্তু তুমি যদি পছন্দের সাবজেক্টটা পেয়ে যাও পছন্দের বিশ্ববিদ্যালয়ে, তাহলে মাইগ্রেশন অন রাখতে পারো, তাহলে মাইগ্রেশনটা অফ রাখতে পারো যদি তুমি পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের সাবজেক্টটা পেয়ে যাও, যেটা তুমি চেয়েছো সেটা যদি পেয়ে যাও, তাহলে তো আর মাইগ্রেশন অন রাখার দরকার নেই, তুমি চাইলে মাইগ্রেশন অফটা করে দিতে পারো। কিন্তু তুমি ধরো এমন একটা সাবজেক্ট পাইছো, তুমি চাচ্ছ উপরে আরো ভালো সাবজেক্ট আছে ওগুলো পেতে, ঠিক আছে, ওগুলোতে সুযোগ আছে এখনো, সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা কি রাখবা? অন রাখবা। তাহলে মাইগ্রেশনটা তুমি যদি অন রাখো, সেক্ষেত্রে উপরে যে 7টা সাবজেক্ট আছে সেগুলোতে যদি সিট খালি হয় তাহলে তুমি সুযোগ পাবে। এই জন্যই তোমাদেরকে বলছি বারবার যে টপ সাবজেক্ট গুলোকে উপরে রাখবা, মিডল সাবজেক্ট গুলোকে মাঝখানে রাখবা, আর লোয়ার সাবজেক্ট গুলোকে নিচে রাখবা। এখন তোমাদের মধ্যে অনেকে কিছু ভুল করে, এই ভুলের কারণে তারা কিন্তু উচ্চ ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যায়। তাই তোমাদের উদ্দেশ্যে আমার যে পরামর্শটা থাকবে, অনেকে ধরো তোমার পজিশন হচ্ছে 2000 সামথিং, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমার পজিশন 2000 সামথিং। এখন অনেকে মনে করে যে আমি টপ ইউনিভার্সিটির যদি লোয়ার সাবজেক্ট গুলোকে উপরে রাখি তাহলে আমি সহজে ওগুলোতে চান্স পেয়ে যাবো, কিন্তু এই ভুলটা তোমরা করিও না। কেন? এখন ধরো তুমি পজিশন কত বলছি? 2000 সামথিং, ধরো আমি ধরলাম 2050, তোমার পজিশন কত? 2050। এখন তোমার পজিশন 2050, তুমি মনে করছো যে আমি টপ ইউনিভার্সিটি, ধরো আমি ধরলাম যে ইসলাম ইউনিভার্সিটি তুমি লোয়ার সাবজেক্ট গুলোকে উপরে রাখছো। কি রাখছো? লোয়ার সাবজেক্ট। তারপর তুমি অন্যান্য ইউনিভার্সিটির সাবজেক্ট গুলোকে ধরো দিছো। এভাবে যদি করো, এখন ধরে নিলাম যে ইসলাম ইউনিভার্সিটি লোয়ার সাবজেক্ট তোমার তৃতীয় বা চতুর্থ মেরিটে চলে আসছে, কিন্তু ইসলাম ইউনিভার্সিটি আরো যে সাবজেক্ট গুলো আছে ওইগুলো পাওয়ারও তোমার কিন্তু সম্ভাবনা ছিল যদি তুমি ওইগুলোকে টপ সাবজেক্ট গুলোকে উপরে রাখতে, মিডল সাবজেক্ট গুলোকে মাঝখানে, লোয়ার সাবজেক্ট গুলোকে নিচে রাখতে, তাহলে কিন্তু একটা সুযোগ ছিল। সেক্ষেত্রে মাইগ্রেশন হয়ে হয়তো তুমি ইসলাম ইউনিভার্সিটি মিডল সাবজেক্টও পেয়ে যেতে, যদি সিট খালি থাকতো পেয়ে যেতে। কিন্তু তুমি যেহেতু লোয়ার সাবজেক্ট গুলোকে উপরে রাখছো, সেক্ষেত্রে সেই সুযোগটা থাকবে না। তাই এই ভুলটা করা যাবে না। তোমাকে এই যে সাবজেক্ট চয়েস আর ইউনিভার্সিটি চয়েস এই দুইটা খুব সুন্দর করে সাজাতে হবে। এবং কিভাবে সাজাতে হবে আমি একটু বলে দিই। তোমাকে হচ্ছে প্রথমে টপ যে ইউনিভার্সিটি গুলো আছে, আমি একটু যদি বলি টপ ইউনিভার্সিটি যেগুলো আছে, এই টপ ইউনিভার্সিটির প্রথমে তুমি টপ সাবজেক্ট গুলোকে রাখবা। এভাবে করে মিডল ইউনিভার্সিটির টপ সাবজেক্ট গুলোকে রাখবা। তারপর হচ্ছে লোয়ার ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলো টপ সাবজেক্ট রাখতে পারো শুরুতে, অথবা নাহলে একটু পরে রাখলা, এটা একটু পরে রাখতে পারো এটা। এরপরে হচ্ছে তুমি কি করবা? তুমি হচ্ছে টপ ইউনিভার্সিটির মিডল সাবজেক্ট গুলোকে রাখলা, এরপরে মিডল ইউনিভার্সিটির মিডল সাবজেক্ট গুলোকে রাখলা,
এরপর তুমি ধরো এটা রাখতে পারো যে লোয়ার ইউনিভার্সিটির টপ সাবজেক্টগুলোকে রাখতে পারো, আর এরপরে হচ্ছে তুমি লোয়ার ইউনিভার্সিটির মিডল সাবজেক্ট রাখতে পারো। এভাবে লাস্টে হচ্ছে টপ মিডল লোয়ার সবগুলো লোয়ার সাবজেক্টগুলোকে রাখবা। এভাবে করে যদি সাজাও তাহলে তোমার ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তুমি যদি এভাবে সাজাও, আমি আরেকটা উদাহরণ দিই, তুমি যদি এভাবে সাজাও যে টপ গুলোর সব সাবজেক্ট আগে দিয়ে দিছো, তারপর মিডল ইউনিভার্সিটির সব সাবজেক্ট দিয়ে দিছো, তারপর লোয়ার ইউনিভার্সিটির সব সাবজেক্ট দিয়ে দিছো, এভাবে যদি দাও তাহলে কিন্তু ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তুমি হারাবে। ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগটা হারাবে। এই জন্য এই ভুলটা করবা না, এভাবে করবা। এক নম্বর যে উদাহরণটা দিছি, টপ মিডল লোয়ার সব ইউনিভার্সিটির টপ সাবজেক্ট গুলোকে আগে রাখবা, তারপর সব ইউনিভার্সিটির মিডল সাবজেক্ট গুলোকে আগে রাখবা, তারপর সব ইউনিভার্সিটির লোয়ার সাবজেক্ট গুলোকে আগে রাখবা। এভাবে যদি সাজাও, আমি আবারও বলতেছি, সবগুলো ইউনিভার্সিটির টপ সাবজেক্ট গুলোকে শুরুতে রাখছি, এরপরে সবগুলো ইউনিভার্সিটির মিডল সাবজেক্ট গুলোকে মাঝখানে রাখছি, এরপরে সবগুলো ইউনিভার্সিটির লোয়ার সাবজেক্ট গুলোকে শেষে রাখছি। এভাবে যদি সাজাও তাহলে তুমি ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটি পড়ার সুযোগটা পাবে, আর অন্যদের তুমি হারাবে। তাই এই ভুলটা করা যাবে না। এখন আরেকটা জিনিস বলি, সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েসে যাদের পজিশন তোমাদের 1500 থেকে 2000 এর মধ্যে আছে, যাদের পজিশন কি বলছি 1500 থেকে 2000 এর মধ্যে আছে, আমি যদি একটু বলি, যাদের পজিশন কি বলছি 1500 থেকে 2000 এর মধ্যে আছে, তারা চাইলে একটা ইউনিভার্সিটি চয়েস দিতে পারো। অবশ্যই তোমার পজিশন অনুযায়ী যে ক্যাটাগরি ইউনিভার্সিটিতে তোমার চান্স পাওয়ার সুযোগটা বেশি থাকবে সেখানে অবশ্যই দিবা। ঠিক আছে, ওরকম একটা ইউনিভার্সিটি চয়েস করে তুমি একটা ইউনিভার্সিটি দিতে পারো। কিন্তু যাদের পজিশন 2000-এর পর, কি বলছি, যাদের পজিশন 2000-এর পর, তারা অবশ্যই কমপক্ষে 2টা ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস দিবা। এখন আমি এটা কেন বলতেছি, কারণ তুমি যদি 2টাতে দাও তাহলে তোমার রিস্কটা একটু কমে আসবে। এখন রিস্কটা কেমনে কমে আসবে আমি যদি একটু এক্সপ্লেন করি। এখন ধরো তুমি 2000-এর পরে পজিশন করছো 2050 ধরে নিলাম। এখন সেক্ষেত্রে তুমি যদি একটা ইউনিভার্সিটি দাও, ওই ইউনিভার্সিটিতে যদি কোনো সাবজেক্ট তোমার শেষ মিনিট পর্যন্ত না আসে, তাহলে কিন্তু তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বাতিল হয়ে গেছো, গুচ্ছ কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে পারবে না। এখন তুমি যদি 2টাতে দাও তাহলে একটা তোমার সুযোগ থাকবে, একটা তোমার সুযোগ থাকবে। ধরো তোমার পজিশন 2000 সামথিং, এখন তোমার পজিশন অনুযায়ী তোমার হচ্ছে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে চয়েস দেওয়া উচিত। তাহলে তুমি কি করলা, বি ক্যাটাগরির একটা রাখলা, সি ক্যাটাগরির একটা রাখলা। এভাবে যদি দাও, অথবা বি ক্যাটাগরির 2টা ইউনিভার্সিটি দিলা, তাহলে হ্যাঁ এভাবে যদি দাও তাহলে তোমার একটা সুযোগ থাকবে এবং রিস্কটা কমে আসবে। এই জন্য বলতেছি যাদের 2000-এর পর তারা 2টা, মিনিমাম 2টা, আর যদি সামর্থ্য থাকে তাহলে আরো বেশি তুমি ইউনিভার্সিটি চয়েস দিতে পারো। আর যাদের হচ্ছে পজিশন 3000-এর পর, যাদের পজিশন 3000-এর পর, তারা সর্বনিম্ন 3টা ইউনিভার্সিটি চয়েস দিবা। যাদের পজিশন 3000-এর পর তারা সর্বনিম্ন 3টা ইউনিভার্সিটির চয়েস দিবা, আর যদি সামর্থ্য থাকে তাহলে আরো বেশি ইউনিভার্সিটির চয়েস দিবা। আমি এখন সামর্থ্য থাকে কেন বলতেছি, এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, গুচ্ছে ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য, কি বলছি, গুচ্ছে ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য তোমাকে 500 টাকা করে পেমেন্ট করতে হবে, ফি। কি বলছি, গুচ্ছে ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য তোমাকে 500 টাকা করে ফি দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি চাইলে সবগুলো ইউনিভার্সিটিতে চয়েস দিতে পারো, তুমি চাইলে একটা ইউনিভার্সিটি চয়েস দিতে পারো, এতে তাদের কোনো সমস্যা নাই, গুচ্ছ কর্তৃপক্ষের কোনো সমস্যা নাই। এখন তোমাদেরকে 3টা দিতে বলতেছি কারণ তোমার পজিশন একটু দূরে, তাই তুমি যদি 3টা দাও তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তোমার রিস্কটা কমে আসবে। আর যদি সামর্থ্য থাকে আরো বেশি দিতে পারো, কারণ এখানে কিন্তু একটা খরচ হচ্ছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে তোমাকে কত করে দিতে রাখতেছে, 500 টাকা করে। প্রত্যেকটা ইউনিভার্সিটি চয়েস করার জন্য তোমাকে 500 টাকা করে দিতে হচ্ছে। এখন তুমি যদি একটা ইউনিভার্সিটির জন্য 500 টাকা পেমেন্ট করে অ্যাপ্লাই করো, তাহলে ওই ইউনিভার্সিটি তুমি কিন্তু সব সাবজেক্ট দিতে পারবা। তুমি একটা ইউনিভার্সিটির যদি 500 টাকা পেমেন্ট করে চয়েস করো, তাহলে কিন্তু ওই ইউনিভার্সিটির সব সাবজেক্ট তুমি দিতে পারো। ঠিক আছে, আবার তুমি চাইলে তোমার পছন্দের সাবজেক্টগুলোকেও রাখতে পারো, এতে কিন্তু তাদের কোনো সমস্যা নেই। এখন আমার পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই যতটাই ইউনিভার্সিটি চয়েস করো না কেন, তোমরা ওই সবগুলো ইউনিভার্সিটি সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করবা। কি বলছি,
সবগুলো ইউনিভার্সিটি সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করবা। আর যাদের পজিশন একটু দূরে, হ্যাঁ 2000-এর পর, যাদের পজিশন একটু 2000-এর পর বা 3000-এর পর আর কি, হ্যাঁ 2000 বা 3000-এর পর, তারা হচ্ছে সবার শেষে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো থাকে ওইগুলোকে রাখবা। অর্থাৎ বি ইউনিটের যদি হোক তাহলে তুমি বিভাগ পরিবর্তন করে সি ইউনিটের সাবজেক্টও অ্যাপ্লাই করতে পারবে। আর সি ইউনিটের হলে তুমি বিভাগ পরিবর্তন করে বি ইউনিটের সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। তো তোমরা হচ্ছে বিভাগ পরিবর্তন করে কি করবা, তোমরা হচ্ছে বিভাগ পরিবর্তন করে যে সাবজেক্টগুলো থাকবে ওগুলোতে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, ওগুলোকে সবার শেষে রাখবা আর কি। ঠিক আছে, যাতে তোমার রিস্কটা একটু কমে আসে, তুমি যেভাবে হোক একটা সাবজেক্ট নিয়ে যেন করতে পারো। তাহলে এই বিষয়গুলো একটু তোমরা মাথায় রাখবা। আর একটা জিনিস মনে রাখবে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি, হ্যাঁ সাবজেক্ট না, এটা অনেকে প্রশ্ন করছো, আমি এর আগে যে পোস্টটা করছি ওইটা থেকে, ওটা কমেন্টে দেখলাম যে অনেকে প্রশ্ন করছে এই বিষয়ে। আমি আবার একটু বলে দিচ্ছি, প্রত্যেকটা ইউনিভার্সিটি চয়েস করার জন্য তোমাকে 500 টাকা করে পেমেন্ট দিতে হবে ইউনিভার্সিটি, সাবজেক্টের জন্য না। ধর তুমি একটা ইউনিভার্সিটি চয়েস করার জন্য 500 টাকা পেমেন্ট করছো, তাহলে ওই ইউনিভার্সিটি তুমি সব সাবজেক্টই চয়েস করতে পারবে। তাহলে এই গেল দ্বিতীয় ধাপ। এরপর তৃতীয় ধাপ হচ্ছে নিশ্চায়ন বা প্রাথমিক ভর্তি, খুবই গুরুত্বপূর্ণ। এখন গুচ্ছে আমরা বলছি কয়টা মেরিট দিবে, 4টা থেকে 5টা, এর বেশিও দিতে পারে। এখন গুচ্ছে যে 4টা থেকে 5টা মেরিট দিবে, এখন যে কোনো একটা মেরিটে ধরো তুমি একটা সাবজেক্ট পাইছো, যে কোনো একটা মেরিটে ধরো তোমার পজিশন 2050, এবং যে কোনো একটা মেরিটে ধরো তুমি জাতীয় কবিতে ধরলাম, জাতীয় কবি, হ্যাঁ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এটার মধ্যে ধরো তুমি হচ্ছে মার্কেটিং পাইছো, এটা হচ্ছে কমার্সের সাবজেক্ট মার্কেটিং, অথবা হচ্ছে আমি যদি মানবিকের বলি পলিটিক্যাল সায়েন্স পাইছো। এখন তুমি এই সাবজেক্টটা নিয়ে পড়তে চাচ্ছ না, এই সাবজেক্টটা নিয়ে তুমি পড়তে চাচ্ছ না। এখন এই সাবজেক্টটা নিয়ে পড়তে তুমি নাও যেতে পারো, সমস্যা নাই, তারপরে তোমাকে নিশ্চয়ন বা প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এখন ধরো তুমি গুচ্ছের যে কোনো একটা মেরিট লিস্টে তুমি একটা সাবজেক্ট পাইছো, কিন্তু তুমি নিশ্চয়ন করো নাই বা প্রাথমিক ভর্তি হও নাই, তাহলে এক্ষেত্রে তুমি গুচ্ছের ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবে, পরবর্তী তুমি গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। কারণ তোমাকে অবশ্যই সিটটা কনফার্ম করতে হবে। নিশ্চয়ন মানে হচ্ছে সিটটা কনফার্ম করা, নিশ্চয়ন বা প্রাথমিক ভর্তি বলা হয় এটাকে। তো এটা যদি তুমি না করো তাহলে গুচ্ছের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া থেকে তুমি বাতিল হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমার যে কোনো মেরিটে যে সাবজেক্টই পাও না কেন, যে কোনো মেরিট লিস্টে যে সাবজেক্টই পাও না কেন, সেটা পছন্দের হোক বা অপছন্দের হোক, তোমাকে অবশ্যই নিশ্চয়নটা কমপ্লিট করতে হবে, তোমাকে প্রাথমিক ভর্তি হয়ে যেতে হবে। এখন তোমার সাবজেক্টটা পছন্দ না, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, এই যে মাইগ্রেশন অন রাখতে পারো, যাতে উপরে যে সাবজেক্ট গুলো আছে মেরিট লিস্টে তোমার, এগুলো যদি সিট খালি হয় তাহলে একটা ভালো সাবজেক্ট পাওয়ার সুযোগটা থাকবে। ঠিক আছে, তাহলে তুমি মাইগ্রেশনটা অন রাখতে পারো, কিন্তু অবশ্যই তোমাকে নিশ্চয়ন বা প্রাথমিক ভর্তি হয়ে যেতে হবে। আর তুমি যদি তা না করো তাহলে কি হবে, তুমি গুচ্ছের ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবা, সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস শুধু একবারে দেওয়া যায় শুরুতে, এটা কিন্তু শুধু একবার দেওয়া যায় শুরুতে, সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস শুধু একবার দেওয়া যায় শুরুতে, এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর নিশ্চয়ন বা প্রাথমিক ভর্তি গেল, এটা হচ্ছে তৃতীয় ধাপ। এই নিশ্চয়ন বা প্রাথমিক ভর্তির জন্য কি কি করতে হয় এটা একটু বলে দিই। তোমার হচ্ছে গুচ্ছের ওয়েবসাইটে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। গুচ্ছের ওয়েবসাইটে কত বলছি, 5,000, এটা মনে রাখবা। গুচ্ছের ওয়েবসাইটে তোমাকে নিশ্চয়ন বা প্রাথমিক ভর্তি হওয়ার জন্য 5,000 টাকা পেমেন্ট করতে হবে, এবং গুচ্ছের যে কোনো একটা ভার্সিটিতে, তোমার বাড়ির পাশে যে ভার্সিটি থাকুক না কেন, গুচ্ছের অন্তর্ভুক্ত যে কোনো ভার্সিটিতে এসএসসির এবং এইচএসসির ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। কি বলছি, এসএসসি এবং এইচএসসির ট্রান্সক্রিপ্ট, এই দুইটা পেপার তোমাকে জমা দিতে হবে। 5,000 টাকা গুচ্ছের ওয়েবসাইটে পেমেন্ট করতে হবে, তারপর এসএসসি এবং এইচএসসির ট্রান্সক্রিপ্ট, এই দুটো পেপার গুচ্ছের অন্তর্ভুক্ত যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি জমা দিতে পারো। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি আমার ইউনিভার্সিটি পরবর্তীতে পরিবর্তন হয় মাইগ্রেশন হয়ে, সেক্ষেত্রে আমার কি কি করা লাগে। তো আমি এই বিষয়ে একটু বলি। ধরো তুমি একটা ইউনিভার্সিটিতে নিশ্চয়ন করছো, প্রাথমিক ভর্তি হয়েছো ধরো জাতীয় কবিতে, ধরলাম জাতীয় কবিতে হয়েছে। এখন পরবর্তীতে মাইগ্রেশন হয়ে তোমার ধরো ইবিতে একটা সাবজেক্ট চলে আসছে, সেক্ষেত্রে
তুমি যখন চূড়ান্তবর্তী হতে যাবে, ওই চূড়ান্তবর্তী হওয়ার সময় জাতীয় কবি থেকে ওই যে দুইটা পেপার তুমি জমা দিছো, জমা দেওয়ার সময় ওরা একটা স্লিপ দিবে। যখন তুমি নিশ্চয়নের সময় দুইটা পেপার জমা দিবে, তখন একটা তোমাকে স্লিপ দিবে। ওই স্লিপটা দেখাইলে তোমাকে ওই দুইটা পেপার দিয়ে দিবে। তো জাতীয় কবি থেকে ওই দুইটা পেপার উত্তোলন করে নিতে হবে, করে ইবিতে গিয়ে তোমাকে জমা দিতে হবে। এটা কখন দেওয়া লাগে? এটা হচ্ছে চূড়ান্তবর্তীর পর, চূড়ান্তবর্তীর সময় লাগে না, চূড়ান্তবর্তী শেষ হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, ঠিক আছে? চূড়ান্তবর্তী শেষ হওয়ার পরে ১ সপ্তাহ বা এর বেশি একটা সময় দেওয়া হয়, মানে ৭ থেকে ১০ দিন মতো একটা সময় দেওয়া হয়। চূড়ান্তবর্তীর পরে ৭ থেকে ১০ দিন একটা সময় দিবে। এই ৭ থেকে ১০ দিনের মধ্যে তোমাকে কি করতে হবে? ওই পেপার দুইটা যেখানে জমা দিছো আগে, সেখান থেকে নিয়ে যে বিশ্ববিদ্যালয়ে তুমি চূড়ান্তবর্তী হবে সেখানে জমা দিতে হবে, ঠিক আছে? তো যদি নিশ্চয়ন করো এবং মাইগ্রেশনের মাধ্যমে তোমার যদি ইউনিভার্সিটি চেঞ্জ হয়, তাহলে এই কাজটা করা লাগে চূড়ান্তবর্তীর পর। আচ্ছা, এটা গেল নিশ্চয়ন বা প্রাথমিক ভর্তি। এরপরে হচ্ছে চতুর্থ ধাপ, সেটা হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন মানে তো বললামই, মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়। অর্থাৎ তুমি গুচ্ছের যে ৪ থেকে ৫টা মেরিট দিবে, এই ৪ থেকে ৫টা মেরিটে যে সাবজেক্টই পাও না কেন, ধরো তুমি ৪ থেকে ৫টা মেরিটে দিবে, ঠিক আছে? গুচ্ছের মধ্যে ৪ থেকে ৫টা মেরিট দিবে। যে কোনো একটা মেরিটে ধরো তুমি কি পাইছো, ১০ নাম্বার সাবজেক্টটা পাইছো, তোমার লিস্টের ১০ নাম্বার সাবজেক্ট। তাহলে উপরে আরো কয়টা সাবজেক্ট আছে? ৯ নম্বর, ৯টা। উপরে আরো কয়টা সাবজেক্ট আছে? ৯টা সাবজেক্ট। তাহলে মাইগ্রেশন যদি অন রাখো, কি রাখো? অন রাখো, তাহলে এই ৯টা সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি সিট খালি হয়। কিন্তু এই যে ১০টার নিচে, ১০ নম্বর সাবজেক্ট, এটা নিচে ধরো তুমি আরো ২০টা, টোটাল ২০টা সাবজেক্ট ধরো তুমি চয়েস করছো, তাহলে নিচে আরো কয়টা সাবজেক্ট আছে? আরো ১০টা সাবজেক্ট নিচে আছে। এই ১০টা সাবজেক্ট কিন্তু তুমি আর পাবে না। এটা মনে রাখবা, মাইগ্রেশন সবসময় কি হয়? উপরের দিকে হয়, উপরের দিকে। মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, এটা একটু মনে রাখবা এই বিষয়টা। নিচে কখনো হয় না। ওইভাবে তোমাকে কি করতে হবে? তোমার সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি চয়েসটা দিতে হবে, যাতে উপরে ভালো সাবজেক্ট গুলো থাকে, মাইগ্রেশন হয়ে তুমি যেন ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসটা একটু মনে রাখবা। আর তুমি যদি পছন্দের সাবজেক্ট পেয়ে যাও, ধরো তুমি ৩ নাম্বার বা ৪ নাম্বার মেরিটে তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে গেছো, কিন্তু এখনো মেরিট লিস্ট দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা কি রাখবা? অফ রাখবা। সেক্ষেত্রে তুমি কি রাখবা? মাইগ্রেশনটা অফ রাখবা। আচ্ছা, এবারে সর্বশেষ ধাপ কি? চূড়ান্তবর্তী। সর্বশেষ ধাপ কি? চূড়ান্তবর্তী। গুচ্ছের সবগুলো মেরিট দেওয়ার পরে চূড়ান্তবর্তীর জন্য ১ সপ্তাহ একটা সময় দেবে, ৭ দিন মতো, ৭ দিন মতো একটা সময় দিবে। এই চূড়ান্তবর্তী হতে কিছু ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে এক এক ইউনিভার্সিটি এক এক ডকুমেন্ট লাগে, সেটা তোমরা তাদের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে পেয়ে যাবে। আর হচ্ছে চূড়ান্তবর্তীতে কত টাকা লাগে সেটা একটু বলি। ধরো গুচ্ছের কোন একটা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হবা, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ভর্তি ফি হচ্ছে ধরো ১৫,০০০, ধরো ১৫,০০০। তাহলে সেক্ষেত্রে তুমি আগে কিন্তু ৫,০০০ টাকা নিশ্চয়নের জন্য, অর্থাৎ প্রাথমিক ভর্তির জন্য পেমেন্ট করছো, ওই ৫,০০০ টাকা কিন্তু বাদ যাবে। ধরো গুচ্ছের একটা বিশ্ববিদ্যালয়, ধরো জাতীয় কবি ধরে নিলাম আর কি, হ্যাঁ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানে ভর্তি হতে তোমার ১৫,০০০ টাকা লাগবে, টোটাল ফি আছে। হ্যাঁ, টোটাল ফি হচ্ছে ১৫,০০০, অ্যাডমিশন ফি টোটাল কত? ১৫,০০০। তাহলে সেখান থেকে ৫,০০০ টাকা যে আগে দিছো সেটা বাদ যাবে, তাহলে আরো কত দিতে হবে? ১০,০০০, ঠিক আছে? আর ১০,০০০ দিতে হবে। আচ্ছা, যাই হোক, এখন চূড়ান্তবর্তীতে তোমার হচ্ছে ৬ থেকে ৭ হাজার মতো খরচ লাগে। কত? ৬ থেকে ৭ হাজার। আর যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেগুলো নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আর কি নতুন, সেগুলোতে একটু বেশি লাগতে পারে, সেগুলোতে তোমার ১০,০০০ পর্যন্ত টাকা লাগতে পারে চূড়ান্তবর্তীতে, ঠিক আছে? এ ক্যাটাগরি এবং হচ্ছে বি ক্যাটাগরি কিছু ইউনিভার্সিটিতে ৬ থেকে ৭ হাজার মতো লাগে। এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি কিছু ইউনিভার্সিটিতে ৬ থেকে ৭ হাজার মতো লাগে। আর যেগুলো একটু সি ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে, এগুলো একটু নতুন, ঠিক আছে, এগুলোতে ১০,০০০ মতো লাগতে পারে। আর বি ক্যাটাগরিতেও কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে ৭ হাজারও বেশি লাগতে পারে। এখন চূড়ান্তবর্তীতে কত টাকা লাগবে সেটা হচ্ছে তুমি সেই ইউনিভার্সিটির নোটিশ বোর্ড দেখলে পেয়ে যাবে। এই হচ্ছে গুচ্ছের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া। তোমাদের যত প্রশ্ন ছিল আমি সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে। আমি হচ্ছে তোমাদেরকে
উত্তর দিয়ে দিব প্রশ্নের। আর আমার আইডিটাকে গুচ্ছের সকল আপডেট পেতে আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবা, এবং আমাদের একটা পেজ আছে কমার্স প্রো, এটাকেও একটু ফলো দিয়ে রাখবা। গুচ্ছের নিয়মিত আপডেটগুলো আমি দিতে থাকবো ইনশাল্লাহ। এই হচ্ছে গুচ্ছের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া। আমি এখানে সবগুলো পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই। আর কিভাবে তোমরা সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েসটা সাজাবে সেই বিষয়েও আমি পরামর্শ দিয়েছি। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।